এবং তারেক রহমানের পতন হবে। এখন তারেক রহমানের পরে কি জামাত আসবে, কে আসবে সেটা দেখার দরকার নাই। জালেম যখন হবে তাকে ফালাইয়া দিতে হবে। মরার আগে আমরা কাউকে হাদিব মরিয়া প্রমাণ করিয়াছে সে দেশপ্রেমী। তারেক রহমানের কিন্তু বিদায় ঘন্টি বাইজা গেছে। বিদায় ঘন্টি দুইভাবে বাজে। একটা হলো মানে যে ক্ষমতা আজকে ছাইড়া দিছে, আর একটা হলো কাল থেকে সে অস্ত্র ধরে। উনি ডিলেজিটিমাইজ হয়ে গিয়েছে, এখন যা করবে অস্ত্রের মুখে করবে। তো এটা এক ধরনের পতন। এটা যতটুকু হবে উনি তত এখন জনগণের সম্মুখে দাঁড়াবে। এখন আমরা ওইখানে প্রতিবাদ করে দিয়েছিলাম, আপনারা ওইখানে, আমরা তো ওইখানে দুই পাহাড়ের ভিতরে ছিলাম, নেটওয়ার্ক ছিল না, দেখাইতে পারি না পুরো বাংলাদেশ। 500 পুলিশ দিছে, তারপরে ট্রাক ফালায় রাখছে, এরপরে হলো কি যেন ট্রাক্টর ফালাইছে, তারপরে ছাত্র দলের পুলিশে জিজ্ঞেস করে এগুলা কে করছে, ডিবি এগুলা দিছে, তারপরে হলো দৌড়ায় চলে যেতেছে। আমরা জিজ্ঞেস করলাম এগুলা কে দিছে, আমরা জানি না। পরে এসপি জিজ্ঞেস করলাম এই বুদ্ধি আপনি নতুন বুদ্ধি আবিষ্কার করতে পারলেন না? আগের বুদ্ধিরই নকল করছি। গ্যাস নাই, বিদ্যুৎ নাই, ভালো কথা। এখন বাংলাদেশ তাহলে কিভাবে দাঁড়াবে? এখন আমরা তাহলে কি করব? এখন অনেকে বলে যে তারেক রহমানের সমালোচনা, প্রধানমন্ত্রী, ওনার সমালোচনা করলে প্রবলেম। আপনি এক জায়গায় রওনা দিচ্ছেন, যাবেন হলো গুলিস্তান, আপনি হলো মোহাম্মদপুরের দিকে হাঁটা শুরু করছেন, আপনি গুলিস্তান যাইতে পারবেন? তারেক রহমান হলো আমাদের যেখানে জায়গাটা ছিল গুলিস্তান যাওয়ার, তারেক রহমান হলো উল্টা পথে মোহাম্মদপুরে যাইতেছে। না, আমরা বলি ভাই ওইদিকে না, ওইদিকে না, গুলিস্তান। বলে যে না, এদিকে গুলিস্তান যাব। বলছে কে বলছে তোমাকে? সালাউদ্দিন আমাকে বলছে। সালাউদ্দিন তো জিজ্ঞেস করতেছে তাহলে ওইদিকে সালাউদ্দিন, মানুষ আরেকজন সালাউদ্দিন ভাইকে জিজ্ঞেস করতেছে ওইদিকে দেখাইছেন কেন? ওই গুলিস্তানের কথা বলে তো ওইদিকে নিয়ে যাইতেছে, কারণ ওইখানে আসসালামের দপ্তর আছে। আপনি কতটুকু চিন্তা করেন যে লোকটা বাংলাদেশের যার ভ্যালু হলো 22,000 কোটি টাকা, সে বাংলাদেশের 1 লক্ষ 2 লক্ষ কোটি টাকা মাইরা দিচ্ছে। আর এটাকে রক্ষা করার জন্য সালাউদ্দিন সাহেব রাজনৈতিক যত নোংরামি তত আশ্রয় নিয়েছেন। এবং ওনার বাসায় একদিন হলো আমরা খাসি ঠাসি সবকিছু খাইছি। রিজভী ভাই ভালো লোক, রিজভী ভাইকে দেখি সবাই সম্মান করে, উনি আজকেও কিছু ভালো কথা বলেছেন। তারপরে সালাউদ্দিন ভাই বলতেছে আমি খুবই দেশপ্রেমিক। আমি বলছি আপনি মরার পরে বুঝবো আমি দেশপ্রেমিক না। কেন? কিন্তু শেখ মুজিব তো দেশপ্রেমিক ছিল, কিন্তু মরার আগে তো হলো বাংলাদেশের সবচেয়ে বড় গাদ্দার হয়ে গেছে। মরার আগে আমরা কাউকে হাদিব মরিয়া প্রমাণ করিয়াছে সে দেশপ্রেমিক। ফলত সালাউদ্দিন ভাইয়ের যে ইভেন্ট, যে অ্যাক্টিভিটিস গুলা, এগুলা কোনো পেট্রিয়ট যায় না, এগুলো হলো বাংলাদেশ বিরোধী উনি কার্যক্রম করতেছে। আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় যাদেরকে নিয়ে এসেছে এমপি গুলা, কি অবস্থা। এই যে দেখেন নুরুদ্দিন অপু, প্রধানমন্ত্রী ক্লোজ এলাই, তার সে কালবেলা কিনছে, এবং এটার মূল্য ছিল 10-12 কোটি টাকা। এটা কিনছে মানে 30-40 কোটি টাকা দিয়ে, মানে ব্ল্যাক মানি হলো, এটাতে সার্কুলেট করছে। ওটা দিলে লেখা হলো জয় বাংলা। ঠেলা সামলাইতে সামলাইতে কবে যে এগুলার হবে, কি হবে আল্লাহ জানাবেন। জয় বাংলা দিব্যি হলে সবকিছু চালিয়ে যাচ্ছে। এই যে প্রথম আলো কে বাংছে, এটারে হলো দিয়ে দিছে হলো আমাদের আলেমুল আমাদের উপরে দোষ। আমরা সেখানে গিয়েছিলাম, সবাইকে উদ্ধার করেছিলাম। প্রথম আলো মামলায় এখন বিভিন্ন জনকে হলো বিভিন্ন ছবি দেখায় গ্রেপ্তার করে, অনেকে ওইখানে হলো এটা ভাঙতেছে। সবাই তো উৎসুক হয়ে ওই দিন রাত্র চলে গেছে, যারে ছবি পেতে তারে হলো থানায় উঠায় নিয়ে যাইতেছে, নির্বিচারে নিয়ে যাইতেছে। পুরা জিনিসটাই দিয়ে দিছে আলেমুল আমাদের উপরে। প্রত্যেকটা জায়গায় এমন জোর। বাংলাদেশে কোনো ভাঙচুর হইলে, ইভেন কোনো গ্যাসের যদি কোনো কোথাও যায় ফুটে, ওই জায়গাও নাকি একটা বোম ফুটছে, এটা আলেমুল আমাদের দোষ। কি লালখান বাজারের গ্যাস সিলিন্ডারের প্রবলেম হচ্ছে, দিয়ে দিছে, ওইখানে নাকি হলো বোম ফুটছে। এটা 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 শুধু এইখানে না, এটা পাকিস্তানও হচ্ছে, এটা ভারতও হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। মিন্দানাও দ্বীপ থেকে শুরু করে বোখারা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় হচ্ছে। আমরা তো সব কথা বলতে পারি না, এটা আপনারা বলবেন, আপনারা কিভাবে ঠিক করবেন। আমরা আমাদের জায়গা থেকে একটু রয়েস হয়ে কাজ করতেছি। বেপথে যদি যাই তখনই গার্ড মটকায় ধরবে, না তুমি বেপথে যাইতেছো, এটা সিরাতুল মুস্তাকিমের পথে আসে, আমরা চলে আসবো, রাজি আছি সব সময়। কারণ আপনাদের এই জায়গাটা, ভালোবাসার জায়গাটা এবং নেতৃত্ব, আমরা বুঝি কে কোন সঠিক বা কি, কিন্তু হলো সমস্যা করে রাখছে হলো বিভিন্ন ভাবে হলো এত কোরাম, এত গ্রুপ, এটা আমি নিজেও আবিষ্কার করতে সক্ষম হই না। তো গতকালকে আমি হেফাজতকে যে কথাটা বলেছিলাম, হেফাজতের সম্মানিত মুরব্বীদেরকে, আপনারা একটু দায়িত্ব নেন না সবাইকে। ওই সময় আপনারা একটা দায়িত্ব নিয়েছিলেন, শাপলার চত্বরের সময় সবাই এক ছাতার নিচে চলে এসেছিল, আপনারা ওই জায়গায় দায়িত্ব নেন। এখন দেখি মসজিদের ইমাম নিয়েও ঝামেলা হচ্ছে বিভিন্ন জায়গায়।
কওমির নিয়োগ হবে নাকি সুন্নির নিয়োগ হবে নাকি জামাতের নিয়োগ হবে, এটা নিয়ে বিশাল দেখি ধাক্কাধাক্কি চলতেছে। যাবো এটা কোথায়? এখন আপনারা একটা বসে হলে ভাগ করে নেন পুরা বাংলাদেশের সবগুলা মসজিদ, আর যদি না হয় তাহলে যেটা সত্য পথ ওইভাবে হলো নিজেদের এস্টাবলিশ করে নেন। আমরা ওই সময় শুনেছিলাম যে হলো ইসলামিক ফাউন্ডেশনে খতিব কে হবে, এটা নিয়ে আবার এই হলো সুন্নি ভাইদের থেকে ফোন, আমাদের পক্ষ থেকে কেন খতিব দেওয়া হয়নি। তো আমি জিজ্ঞেস করলাম, গত 17 বছর ধরে শেখ হাসিনার সাথে মিলে চালাইছেন, বাংলা ইসলামিক ফাউন্ডেশনে কি উন্নয়ন করছেন আপনি? বাইতুল মোকাররমের কি খুতবা দিয়েছেন আপনি? বাইতুল মোকাররমে যখন আলেমদের দাড়ি ধরে টানে আপনি কি সেখানে হলো বক্তব্য দিয়েছিলেন? কোনো বক্তব্য তো আমরা পাই নাই। আমাদের সেই আগের যিনি খতিব ছিলেন তার থেকে আমরা বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ শুনতাম, খতিব ওবায়দুল হক সাহেব। এই যে বাইতুল মোকাররম, এটা তো পুরা বাংলাদেশের একটা মার্কাজ, জাতীয় মসজিদ, যেখান থেকে দনিত হবে কিভাবে হলো বাংলাদেশ চলবে, সেই জায়গাটা তো এখন নাই। এটা তো বাস্তবতা। এটার আশেপাশে সব চাঁদাবাজরা একটা একটা করে দোকান বসায় দিচ্ছে। এগুলো আপনারা ভালো জানেন, আমরাও খুব জীবনে অসহায় আছি, একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আমি গতকালকে একটা ভিডিও রিলিজ করেছিলাম, মাদ্রাসার ছাত্ররা বাড়িদারা যাত্রাবাড়িতে কোন জায়গায় নাই যে মাদ্রাসার ছাত্ররা নামে নাই। তেজ তো বেশি মাদ্রাসা ছাত্রদের শহীদ হয়েছে, এটা তালিকা হয়েছে। কতজন হয়েছে সানুল্লাহ ভাই? 63 জন, 88 জন মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে, কোনো নাম নাই। নাম 2-3 জনের নাম বলা হয়, এবং মুক্তিযুদ্ধ আলেমরা শহীদ হয়েছেন, সেটাও নাম নাই। ব্রিটিশদের বিরুদ্ধে হয়েছিল, সেটাও নাই, কোনো জায়গায় নাই। কারণ একটাই তাদের অপরাধ, তারা হলো কমই ধারা পড়াশোনা করে, বা ওনাদের মাথায় টুপি আছে, ওনারা আলাম না, ওনারা বিশ্ব কিছুই বুঝে না, যেটা ইজা সাহেব বলে গেছেন। বিশ্ব বলতে ওনারাই বুঝে, আর এদিকে কোনো বিশ্ব নাই ওইদিকে। কারণ ওইদিকে বিশ্ব যেটা আছে ওটার মধ্যে একটু চাঁদাবাজি, দুর্নীতি, এগুলো তো ইসলামের নিষেধ, ওইটাই এজন্য ওনারা করে, আর ইসলামের এদিকে আসা যাবে না। আমরা আশা করব যে ভবিষ্যতে বাংলাদেশে একটা আমরা লক্ষ্যমাত্রায় নিয়ে যাব। আমরা আমাদের জায়গা থেকে কাজ করতেছি, অনেক দুঃখ কষ্ট সুখ নিয়ে। আমরা তো প্রথমে জোট করতে চাইনি, আমরা বলেছিলাম যে একটা সংস্কারের প্রয়োজন, সেই জায়গায় আমরা জোটটা করতেছি। এখনো আমাদের যে পলিটিক্যাল প্রোগ্রাম, আমরা 3টা ক্ষেত্রে শুধু প্রোগ্রামটা করতেছি। একটা হলো শহীদদের বিচার করতে হবে, সব মিলিত একটা ফোর্স লাগবে, যারা ফ্যামিলি আছে তাদেরকে নিয়ে। আরেকটা জায়গা হলো বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করতে হবে। আরেকটা জায়গা হলো সার্বভৌমত্বের সাথে সাথে হলো শেখ হাসিনার বিষয়টা, এটা আমাদের ডিল করতে হবে। তো আমরা তো এই জায়গাটা সবাই ঐক্যবদ্ধ হতে পারি, আশা করি যে ইনশাল্লাহ সবাই ঐক্যবদ্ধ হবে। এবং আপনারা আলেম ওলামারা যায় আশা করেন না, তারেক রহমানের কিন্তু বিদায় ঘন্টি বাইজা গেছে। বিদায় ঘন্টি দুইভাবে বাজে, একটা হলো মানে যে ক্ষমতা আজকে ছাইড়া দিছে, আরেকটা হলো কাল থেকে সে অস্ত্র ধরে। উনি ডিলেজিটিমাইজ হয়ে গিয়েছে, এখন যা করবে অস্ত্রের মুখে করবে। তো এটা এক ধরনের পতন। এটা যতটুকু হবে উনি তত এখন জনগণের সম্মুখে দাঁড়াবে। এখন আমরা ওইখানে প্রতিবাদ করে দিয়েছিলাম, আপনারা ওইখানে, আমরা তো ওইখানে 2 পাহাড়ের ভিতরে ছিলাম, নেটওয়ার্ক ছিল না, দেখাইতে পারি না পুরো বাংলাদেশ। 500 পুলিশ দিছে, তারপরে ট্রাক ফালায় রাখছে, এরপরে হলো কি যেন ট্রাক্টর ফালাইছে, তারপরে ছাত্র দলে পুলিশে জিজ্ঞেস করে এগুলা কে করছে, ডিবি এগুলা দিছে, তারপরে হলো দৌড়ে চলে যেতেছে। আমরা জিজ্ঞেস করলাম এগুলা কে দিছে, আমরা জানি না। পরে এসপি জিজ্ঞেস করলাম এই বুদ্ধি আপনি নতুন বুদ্ধি আবিষ্কার করতে পারলেন না? আগের বুদ্ধিরই নকল করছে। এই অবস্থা চলতেছে। ইনশাল্লাহ আপনারা আছেন, রাজপথে আছেন, ভবিষ্যতে আপনারা নেতৃত্ব দিবেন, এবং আপনাদের জায়গা থেকে অনেক নেতৃত্ব উঠে আসতেছে পুরা বাংলাদেশে। আমরা আশা করব যে শুধু হাটাজারি কেন্দ্রিক নয়, ঢাকাতেও স্ট্রং জোন বানাইতে হবে। হাটাজারি তো ওইটা একটা বাংলাদেশের ব্যবসায়িক নগরী চট্টগ্রাম, এটা ঢাকাতে কিন্তু ওইভাবে এখন স্ট্রং হইতেছে না। আবার স্ট্রং যিনি হয়েছেন উনি আবার 11 দলীয় জোটে আছেন, আবার কেউ হলো, মানে সব মিলে কেমন যেন হয়ে গেল। আর আশা করি যে ইঙ্গিতে আপনারা বুঝছেন, সবগুলো বিষয় ঠিক হবে, ভবিষ্যৎ বাংলাদেশ গঠন হবে, এবং তারেক রহমানের পতন হবে। এখন তারেক রহমানের পরে কি জামাত আসবে, কে আসবে সেটা দেখার দরকার নাই। জালেম যখন হবে তাকে ফালাইয়া দিতে হবে। একটা কৃষক নেতৃত্ব দিলে আরো ভালো নেতৃত্ব দিবে। ওই সময় অনেক কথা হয়েছিল, এরপরে কে নেতৃত্ব দিবে, কার সন্তান দিবে, কোনো কিছু দেখার দরকার নেই। সে যখন আমার মুখে গুলি ধরেছে, সে গুলি ধরতে পারে না, তার পতন হইতে হবে। জামায়াত ইসলামী নেতৃত্ব দিবে নাকি হেফাজতে ইসলাম নেতৃত্ব দিবে নাকি এনসিপি দিবে, যে কে বাংলাদেশকে চালাইতে পারবে? সমস্যা নাই তো, আপনারা এখানে যারা আছেন আলেম ওলামা, আপনারাই বাংলাদেশ চালাইতে পারবেন।
বিভিন্ন জায়গায় আপনার নেতৃত্ব দিচ্ছেন, দেখতেছি তো। ওই যে যিনি ফরেন মিনিস্টার আফগানিস্তানের, উনি যখন দেওবন্দে গিয়েছিল, ওনার যে লেকচারটা দিয়েছিল, আমি লেকচারটা শুনেছিলাম, হৃদয়গ্রাহী একটা বক্তব্য দিয়েছিল। মানে রাষ্ট্রের যে ডিপ ডিপ যে থিঙ্কিং, সবকিছু উনি নিয়ে এসেছিল। আমরা আশা করব যে ভবিষ্যতে আপনারা সবকিছু করবেন, আমরা আপনাদের সাথে আছি সন্তান হিসাবে, এবং আপনাদের একজন শিক্ষার্থী হযরত আপনারা আছেন, আমাদেরকে আপনারা আদর করে আপনাদের সাথে রাখবেন। আমিরে শরীয়ত আছে, কষ্ট করতেছেন সবকিছু। ইনশাল্লাহ ভবিষ্যতে এই খেলাফত আন্দোলন যে রাজনৈতিক দলটা আছে, মানুষের কাছে আরো যাবে, মানুষের কাছে গিয়ে ওনারা আরো বাংলাদেশটা জয় করবে। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।